রাইট ফর্ম অফ দ্য ভার্বস পার্ট 2 রুলস। আমার আজকের এই টপিকে আমি কিভাবে একটি সেন্টেন্সে এক এক রকম ওয়েতে বিভিন্ন চিহ্ন দিয়ে পরীক্ষায় এসে এক এক ধরনের টেন্স বা এক এক ধরনের গ্রামারের স্ট্রাকচার তৈরি করে সেগুলোই দেখাবো। 1 নম্বর রুলস আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো সেন্টেন্সে অ্যাট দ্য মোমেন্ট বা রাইট নাও বা অ্যাট প্রেজেন্ট অথবা নাও অথবা চলছে কোনো কিছু এমন বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। উদাহরণ হিসেবে এখানে লেখা আছে সাম স্টুডেন্টস প্লে ইন দ্য ফিল্ড। কিছু ছাত্ররা মাঠে খেলছে। এখন এখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তুমি নিজেই দেখো এখানে অ্যাট দ্য মোমেন্ট বা রাইট নাও এরকম কোনো কিছুই চিহ্ন নেই। তবুও কিন্তু আমরা এটা ক্লিয়ার বুঝতে পারছি যে স্টুডেন্টরা যেহেতু মাঠে আছে তার মানে তারা খেলছে, তার মানে এখানে চলছে কোনো কিছু বোঝাচ্ছে। তার মানে উত্তর হিসেবে এখানে আমাদের লিখতে হবে আর প্লেইং। এভাবেই আমাদের সরাসরি কন্টিনিউয়াসে উত্তর করতে হবে। পরের বাক্যে লেখা আছে আ বুক রিড নাও। একটি বই পড়া হচ্ছে। এখন আমরা আগেই বলেছিলাম আমাদের রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 1-এ যে রাইট ফর্ম অফ ভার্বসে অনেক সময় না প্রায় সময়ই বিভিন্ন প্যাসিভ এসে থাকে। এখন বিভিন্ন অংশের প্যাসিভগুলো আমরা তখনই বুঝবো যখন দেখবো এগুলো সাবজেক্ট নিজে কাজ করে কিনা। এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট নিজে কাজ করছে না, বই কিন্তু নিজে নিজে কোনো পড়তে পারে না। বাট আগের বাক্যটায় দেখো স্টুডেন্টরা নিজেরাই কিন্তু খেলছিল, তাই সরাসরি আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ অংশে করেছি। বাট যখন সেটা প্যাসিভে যাবে তখন কিন্তু আমাদের এই নিয়মটার ফলো করা যাবে না, আমরা এর সাথে কিছু অতিরিক্ত জিনিস যোগ করব। অর্থাৎ আমরা এখানে আ বুক ইজ তারপর হচ্ছে আমাদের যেহেতু কন্টিনিউয়াস, আমরা জানি কন্টিনিউয়াসে প্যাসিভ করতে গেলে বিং লিখতে হয়, ইজ বিং রেড, কারণ বিং এর পরে ভার্বের 3 লিখতে হয়। অর্থাৎ এই অংশটুকু আমরা উত্তর করলাম এর জন্যই কারণ এখানে উত্তর হিসেবে আমরা এটা পাচ্ছি হচ্ছে প্যাসিভ অংশে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হচ্ছে অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হচ্ছে অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার দিয়ে সেটা অতিরিক্ত বিং যোগ করে ভার্বের 3 দিতে হবে। তাই এখানে আনসারটা হচ্ছে আ বুক ইজ বিং রেড নাও। পরের বাক্যে চলে যাই, যদি কোনো বাক্যে এভার, জাস্ট নাও, রিসেন্টলি বা খুব সম্প্রতি হয়েছে এমন কোনো কাজ তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি আশা করি তোমরা দেখেছো, না দেখে থাকলে অবশ্যই দেখে নিবে। প্রেজেন্ট পারফেক্ট যখন এরকম কিছু চিহ্ন থাকবে সেই অংশটা আমরা প্রেজেন্ট পারফেক্ট করব। বলে রাখি আমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় এই চিহ্নগুলো আসে না, আমাদের সেই সেন্সটাকে নিয়ে মাথায় খাটিয়ে তারপর হচ্ছে উত্তরটা লিখতে হবে। যেমন এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, উইমেন ওপেন আ নিউ ফেজ ইন আওয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট। উইমেন ওপেন আ নিউ ফেজ ইন আওয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট। নারীরা আমাদের অর্থনীতির উন্নয়নে একটি নতুন ধারা উন্মোচন করেছে। এখন করেছে সেটা কিন্তু রিসেন্টলি, আগে কিন্তু তাদের কিন্তু এই অবস্থানটা ছিল না, তাই রিসেন্টলি বলে এখানে আমাদের সরাসরি প্রেজেন্ট পারফেক্টের চিহ্নটাই দিতে হবে। উইমেন যেহেতু প্লুরাল তাই আমরা এখানে দিব হ্যাভ এবং ভার্বের 3 দিতে হয়। আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের সূত্র হচ্ছে হ্যাভ হ্যাজ ভার্বের 3, অর্থাৎ উইমেন হ্যাভ ওপেন্ড আ নিউ ফেজ ইন আওয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট। পরের বাক্যটি আবার লেখা আছে এখানে, আ কেক মেক জাস্ট নাও। একটি কেক তৈরি করা হয়েছে। প্রশ্ন থেকে যায় কেক কিন্তু নিজে নিজে কাজ করে না, তার মানে এটাও একটা প্যাসিভ অংশ এখানে চেয়েছে। যখন প্যাসিভ অংশ চায় আমরা জানি প্যাসিভ করতে গেলে পারফেক্টে অতিরিক্ত বিন যোগ করতে হয়, মূল ফর্মটা ঠিক রেখে আমরা অতিরিক্ত বিনটা লিখব। আর পারফেক্টের যে কোনো প্যাসিভেই আমরা জানি ভার্বের 3 লিখতে হয়। তাহলে আ কেক হ্যাজ বিন অতিরিক্ত যোগ করে আমরা মেককে মেড দিয়ে দিব, কারণ মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে আমরা জানি মেড। অর্থাৎ আ কেক হ্যাজ বিন মেড জাস্ট নাও। এভাবেই আমাদের একটি অংশ অ্যাক্টিভ থাকলে সেভাবে করতে হবে, আবার প্যাসিভ হলে এই নিয়মে করতে হয়। 3 নং সূত্র খুব সহজ, আমরা এটা কম বেশি সবাই জানি। টু ছাড়া সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু টু যদি থাকে সেক্ষেত্রে মেইন ভার্ব হয়। এছাড়াও হোয়াইলের পরেও ভার্বের সাথে আইএনজি হয়। আমরা জানি অনেকেই যে হোয়াইল নিজে একটা প্রিপোজিশন, অনেকেই জানি না তাই এখানে আমি উল্লেখ করেছি। হোয়াইল থাকলেও সেটা ভার্বের সাথে আইএনজি হয়। তার মানে এখানে মোদ্দা কথা আমরা পেলাম যে কোনো প্রিপোজিশনের ক্ষেত্রে আইএনজি হবে, শুধু টু এর ক্ষেত্রে সেটা হবে না।
আমরা জানি টুর ক্ষেত্রে আমাদের মেইন ভার্ব দিতে হয়। যেমন এখানে লেখা আছে আই এম হিয়ার টু হেল্প ইউ, এখানে যেহেতু টু এর পরে কোনো ভার্বের চেঞ্জ নাই, তাই উত্তরটা আমরা হেল্পই দিব। আচ্ছা, পরেরটা আসি, আই ওয়ান্ট দ্য ওয়াল টু পেইন্ট। আই ওয়ান্ট দ্য ওয়াল টু পেইন্ট, আমি চাই দেয়ালটা পেইন্ট করা হোক। এখানে সাবজেক্ট কিন্তু তখন ওয়াল হিসেবে আসতেছে, বা কেউ না কেউ সেটা করবে, তাই এই অংশটা কিন্তু আবার প্যাসিভ হচ্ছে। মনে রাখতে হবে যখন আমরা প্যাসিভ করব টুকে, তখন আমাদের অতিরিক্ত একটা বিযোগ করতে হবে, এবং ভার্বের থ্রি তো আমরা জানি প্যাসিভের ক্ষেত্রে হয়। তারপরটা আসি, হি ল্যাক্স ইন থিঙ্ক। আমরা জানি ইন একটা প্রিপোজিশন, আর ইন যেহেতু প্রেপোজিশনের পর আমরা নর্মালি সেটাকে আইএনজি করে দিব, অর্থাৎ থিঙ্কিং। এটাকে আমরা সরাসরি করে দিলাম হচ্ছে থিঙ্কিং। 4 নং সূত্রে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো সেন্টেন্সে সিন্স বা ফরের পরে সময়ের উল্লেখ থাকে, অর্থাৎ সিন্স বা ফর এগুলো কিন্তু কাইন্ড অফ প্রেপোজিশন, বাট এগুলোর পরে যদি সরাসরি ভার্ব না হয়ে সময়ের উল্লেখ থাকে, তখন আমরা সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা দিব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আয়ের ক্ষেত্রে হ্যাভ বিনটা হয়। হ্যাভ বিন, হ্যাজ বিন এটা কিন্তু একটা সূত্র অনুযায়ী, সো আমাদের এটা অবশ্যই চর্চায় রাখতে হবে, পারলে মুখস্থই করে ফেলতে হবে। অর্থাৎ হ্যাভ বিন, এখানে হ্যাভ বিনের পরে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এই অংশটা কোনো প্যাসিভ নেই, তাই সরাসরি আমরা এই উত্তরটা করে দিলাম। পরের বাক্যে দেওয়া আছে, অর্থাৎ 5 নংয়ে, যদি কোনো বাক্যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু অথবা অ্যাকাস্টমড টু থাকে, তাহলে ইত্যাদির পরে ভার্ব প্লাস আইএনজি হবে। এটা কেন ব্যতিক্রম আমি একটু বলছি। আমরা একটু আগে কিন্তু শিখেছিলাম টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয় না, টু এর সাথে আমাদের মেইন ভার্ব হয়। বাট সেই টু যদি কখনো কোনো প্রেপোজিশনাল ফ্রেজ হিসেবে বসে, অর্থাৎ একাধিক শব্দের সাথে বসে, নির্দিষ্ট একাধিক কোনো শব্দ, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিব। যেমন এখানে লেখা আছে আই লুক ফরওয়ার্ড টু গেট মাই অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ সে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা জানি টু এর পরে চেঞ্জ হতো না, বাট এখানে যেহেতু লুক ফরওয়ার্ড টু আছে, তাই আমাদের সিস্টেম অনুযায়ী এখানে আনসারটা ভার্ব প্লাস আইএনজি দিতে হবে, অর্থাৎ আই লুক ফরওয়ার্ড টু গেটিং মাই অ্যাপয়েন্টমেন্ট লেটার। 6 নং সূত্রে আছে কোনো সেন্টেন্সে যদি হ্যাভিং থাকে অথবা বিং থাকে অথবা গেট থাকে, হ্যাজ, হ্যাভ বা হ্যাড থাকে, এগুলোর পর যখন ভার্ব থাকবে সেই ভার্বটাকে আমরা ভার্ব রাখবো না, সে ভার্বকে আমরা পাস্ট পার্টিসিপল করব। অর্থাৎ হ্যাভিং, বিং, গেট, হ্যাজ, হ্যাভ, হ্যাড ইত্যাদি পরে ভার্বের থ্রি হয়। যেমন এখানে লেখা আছে হ্যাভিং স্টাডি হি ওয়েন্ট টু বেড। আচ্ছা, এটা বাংলা হচ্ছে পড়াশোনা শেষ করে বা পড়াশোনা করে সে ঘুমোতে গেল। তাহলে হ্যাভিং এর পরে এখানে সরাসরি আমাদের আনসার আসতেছে স্টাডিড। আমরা জানি স্টাডিড বানানোর ক্ষেত্রে ওয়াইটা উঠে গিয়ে ইডি হয়ে যাবে, অর্থাৎ হ্যাভিং স্টাডিড হি ওয়েন্ট টু বেড। রুলস নাম্বার 7, 8, 9 এখান থেকে পরীক্ষায় মিনিমাম একটি আসবে, একটি না হলে অনেক সময় দুটিও এসে থাকে। এখন রুলসের 7 নংয়ে দেওয়া আছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা হবে শ্যাল, উইল অথবা ক্যান, বা উইল অথবা ক্যান দিয়ে হবে। অর্থাৎ ইফের একটি অংশ কি হবে সেটা ডিপেন্ড করতেছে আরেকটি অংশে। অনেক সময় দুটি অংশকে আমাদের হয়তো চেঞ্জ করতে বলা হতে পারে। এই বাক্যটি আমি তোমাদের সরাসরি এইচএসসি একটি বোর্ড থেকে নিয়েছি, 2018 খ। বাক্যটায় লেখা আছে ইফ অল দ্য চিলড্রেন ইন বাংলাদেশ গো টু স্কুল দ্য কান্ট্রি গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। যদি বাংলাদেশের সকল শিশুরাই স্কুলে যায় তাহলে আমাদের দেশ নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হবে। এখন আমি বলেছিলাম রাইট ফর্ম ভার্ব কিন্তু খুব সিম্পলি আনসার করা যায় একটা শর্টকাট রুলসে। আমাদের দেখতে হবে সেটা কি কোনো সমস্যা বা কোনো সমাধান বা কোনো বর্তমান কোনো ট্রেন্ডি টপিক, বা সেটা কি কোনো অতীত ঘটনা। এখানে কিন্তু বোঝাই যাচ্ছে স্কুলে ঠিকমতো সকল স্টুডেন্ট না যাওয়া, সকল শিশুরা না যাওয়া, এটা কিন্তু একটা সমস্যা। তাহলে সমস্যা মানেই কিন্তু সেটা প্রেজেন্ট অংশে থাকে, বাট সেটা যদি ইফ দিয়ে থাকে তখন কিন্তু আবার এই শর্ত অনুযায়ী সূত্রে চলে আসে। তাহলে ইফের একটি অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা কিন্তু এখানে গো কিন্তু আর চেঞ্জ করছি না, অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে ইফ অল দ্য চিলড্রেন ইন বাংলাদেশ গো টু স্কুল দ্য কান্ট্রি উইল, এবার হচ্ছে এখানে উইল হবে। কেন উইল হলো সূত্র অনুযায়ী আমরা জানি ইফের একটি অংশ প্রেজেন্ট হলে পরেরটা কিন্তু উইল গেট হয়, অর্থাৎ এখানে আনসার হবে উইল গেট। আচ্ছা, পরের অংশে আমরা চলে যাই। 8 নম্বরে লেখা আছে ইফের একটি অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ উড, কুড অথবা মাইট। তো এখন এটা আমরা দেখি ইফ শি প্ল্যান্ড, তার মানে এই অংশ হচ্ছে পাস্ট। ইফ শি প্ল্যান্ড প্রপারলি শি সলভ ইট কুইকলি। নাও এখন
সে যদি ঠিকমতো প্ল্যান করতো সেটাকে দ্রুত সমাধান করতে পারতো। ইফের একটি অংশ যখন পাস্ট হয় আমরা জানি আগের এবং পরের অংশটি আমরা উড দিয়ে করব। তাহলে শি উড সলভ ইট কুইকলি। পরেরটায় আসি, যদি ইফের একটি অংশ পাস্ট পারফেক্ট হয় অথবা সেটি যদি হ্যাড দিয়ে হয় তাহলে পরের অংশ আসতেছে উড হ্যাভ অথবা কুড হ্যাভ এবং ভার্বের 3। তার মানে এখানে পাস্ট পারফেক্ট বলতেও কিন্তু হ্যাডই থাকছে, অনেক সময় সে হ্যাডটা আবার সরাসরি আগেও বসতেছে, তখন আমরা পরের অংশটা উড হ্যাভ বা কুড হ্যাভ দিয়ে করব। যেমন হ্যাড আই ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম অথবা ইফ আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। একই কথা হলো, হ্যাড আই ফিনিশড বা আই হ্যাড ফিনিশড এরকম টাইপ যখন কোনো সেন্টেন্স থাকবে পরের অংশটা কিন্তু আমাদের সরাসরি লিখতে হবে হচ্ছে উড হ্যাভ বা কুড হ্যাভ যে কোনো কিছু। আমরা উড হ্যাভই নিলাম, অর্থাৎ উড হ্যাভ, এবং পরের আনসারটা হয়ে যাবে উড হ্যাভ গান, অর্থাৎ উড হ্যাভ গান দেয়ার। যদি আমি কাজটি দ্রুত শেষ করতে পারতাম আমি সেখানে দ্রুতই যেতাম। 10 নং রুলসে দেওয়া আছে, যদি কোনো বাক্যে অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই যদি দুটি সাবজেক্টের মাঝে বসে তাহলে তার ঠিক আগের অংশ অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার বসবে, যদি সেটা প্লুরাল থাকে তাহলে প্লুরালটাই বসতে হবে। এই সূত্রটা অসম্ভব ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকের এই সূত্রটা মনে রাখার চেষ্টা করতে হবে। নাও এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, নাও আসিফ অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস গো টু ঢাকা। এখানে টু দেওয়া হয়নি, আচ্ছা গো টু ঢাকা। এখন এখানে খেয়াল করো, এখানে কিন্তু সেন্টেন্সটা শুরু হচ্ছে কিন্তু নাও দিয়ে। আমরা জানি নাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের এই অংশটা আমাদের আনসার করতে হবে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের আনসার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে এখানে অ্যালং উইথ দিয়ে কিন্তু আসিফ এবং হিজ ফ্রেন্ডসকে বোঝাচ্ছে, তাই উত্তর করার ক্ষেত্রে আমরা আসিফকেই ফলো করব, কারণ আমরা জানি অ্যালং উইথ বা আরও এই অন্যান্য অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি দিয়ে সাধারণত দুটি সাবজেক্টের প্রথমটাকে আমাদের নিতে হবে। তাহলে সাবজেক্ট এখানে আসিফ আছে এবং হিজ ফ্রেন্ডস আছে, আমরা হিজ ফ্রেন্ডস না নিয়ে এখানে কিন্তু আসিফকেই নিচ্ছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে আমরা উত্তর লিখতে পারি এখানে ইজ এবং গোয়ের জায়গায় হয়ে যাচ্ছে গোয়িং, অর্থাৎ ইজ গোয়িং টু ঢাকা বাই বাস। আচ্ছা 11 নং সূত্রে লেখা আছে, কোনো বাক্যে যদি ইচ থাকে বা বডি বা ওয়ান থাকে, বলে রাখি বডি বলতে এখানে এভরিবডি, সামবডি, নোবডি ইত্যাদি বোঝাচ্ছে, ওয়ান বলতে এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান ইত্যাদি বোঝাচ্ছে। অথবা সেই বাক্যে যদি মোর দেন থাকে অর্থাৎ মোর দেন ওয়ান থাকে, ওয়ান অ্যান্ড হাফ থাকে অথবা নো থাকে, অথবা কোনো থিং থাকে অর্থাৎ একটা সিঙ্গুলার অংশ বোঝাচ্ছে, এবং সেটা যদি ইচ অফ থাকে অথবা ইদার অফ থাকে, নিদার অফ থাকে বা দ্য নাম্বার অফ থাকে, তাহলে ইত্যাদি সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হয়। তার মানে বোঝা গেল এগুলো থাকলে আমরা সিঙ্গুলারই দিব এবং সিঙ্গুলারটাই মনে রাখার চেষ্টা করতে হবে। উদাহরণ যাওয়ার আগে আমি বলে নিচ্ছি এই জায়গাটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। যেমন মোর দেন ওয়ান পার্সন, অর্থাৎ আমরা জানি এরকম মোর দেন থাকলে সরাসরি এখানে ইজ হয়ে যায়, তাহলে এম ইজ আর এর ক্ষেত্রে আমরা নিব হচ্ছে ইজ রেডি টু স্যাক্রিফাইস। এভরিওয়ান ডিজায়ার টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হওয়ার কামনা করে, তাহলে এখানে হবে ডিজায়ার্স। আমরা জানি সাবজেক্ট থার্ড পার্সন হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয়। এখন এখানে অ্যাজ বা ইয়েস যে হলো সেটা কেন হলো, আমরা জানি এই অংশটা চিরন্তন সত্য, প্রত্যেকে সুখী হতে চায়, এটা কিন্তু চিরন্তন সত্য, তাই এটা প্রেজেন্ট ডিফিনিট আমরা নিয়ে নিলাম। নিদার অফ দ্যাম বি ইন দ্য মিটিং, তাদের কেউই মিটিংয়ে ছিল না, মিটিংটা যেহেতু আগের ঘটনা তাই এখানে আমরা পাস্ট অংশে দিয়ে দিতে পারি, অর্থাৎ নিদার অফ দ্যাম ওয়াজ ইন দ্য মিটিং। পরের বাক্যে আসি আমরা, এখানে লেখা আছে যদি কোনো বাক্যে আই উইশ থাকে, আই ফ্যান্সি থাকে অথবা উড দ্যাট থাকে, তাহলে যদি সেটা বি থাকে তাহলে ওয়ার হবে, আর নর্মাল কোনো ভার্ব থাকলে সরাসরি সেটা কুড প্লাস ভার্ব হবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট ইত্যাদি থাকলে বি থাকলে সেটা আমরা উঠিয়ে দিয়ে ওয়ার দিব, এবং সেটা যদি কোনো ভার্ব থাকে তাহলে আমরা সেটা কুড হ্যাভ দিব। আচ্ছা, এবং পরের বাক্য আবার লেখা আছে ইট ইজ হাই টাইম বা অ্যাজ ইফ বা অ্যাজ দো অথবা সিন্স ইত্যাদি থাকলে সেই বাক্যটা আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে, অর্থাৎ পরের অংশটা পাস্ট ইনডিফিনিট। এগুলো আমাদের একটু মনে রাখতেই হবে, এগুলো মনে রাখলে একটা সুবিধা আছে, সরাসরি এগুলো কিন্তু আবার কমপ্লিটিং সেন্টেন্সও প্র্যাকটিস করা যায়, তাই এগুলো মনে রাখার উপকারিতা শুধু একদিকে না অনেক দিকেই, তাই এই জায়গাগুলো আমাদের মনে রাখা জরুরি। অথবা যদি কোনো বাক্যে লেস্ট থাকে তার পরের অংশ আমরা শুড দিয়ে করার চেষ্টা করব। এখানে 3টা সূত্র টোটাল আছে, আমাদের এই 3টা সূত্র খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে।
তাহলে একটু আগে বলেছিলাম আই উইশ থাকলে যদি বি থাকে সেটা আমরা সরাসরি বিকে উঠাই দিয়ে ওয়ার লিখব, অর্থাৎ আই উইশ আই ওয়ার আ কিং। অথবা এখানে আবার লেখা আছে উড দ্যাট আই গো দেয়ার, উড দ্যাট আই গো দেয়ার। তাহলে এখানে উড দ্যাট থাকলে আমরা জানি সেখানে কুড দিয়ে করতে হয়, তাহলে সরাসরি আমরা এখানে লিখতে পারি কুড গো দেয়ার, উড দ্যাট আই কুড গো দেয়ার। এভাবেই এখানে সরাসরি যখন বি থাকবে আমরা ওয়ার দিয়ে দিচ্ছি, আর যখন ভার্ব থাকবে তখন সেটা আমরা কুড গো দিয়ে দিচ্ছি। অনেক সময় আবার দেখো হি টক্স অ্যাজ ইফ, আমরা বলেছিলাম অ্যাজ ইফ থাকলে পরের অংশ পাস্ট হয়, তাহলে হি টক্স অ্যাজ ইফ হি ডিড ইট, ডু এর পাস্ট এখানে আমরা ডিড দিয়ে দিলাম। সেমনভাবে কথা বলে যেন সেটা করেছে, আসলে কিন্তু সে করেনি, করেছে এমন একটা ভান করছে, এই অর্থে এটা বোঝাচ্ছে। ওয়াক ফার্স্ট লেস্ট, আমরা জানি লেস্ট থাকলে সেখানে শুড হয়, তাহলে কি হবে তাড়াতাড়ি চলে, তা না হলে কি হবে তুমি 100% কি করবা, ট্রেনটা মিস করবা। আসলে 100% এটা আমি জাস্ট নিজে থেকেই বললাম। তাহলে তাড়াতাড়ি হাঁটো, তা না হলে তুমি ট্রেন মিস করবা। এখানে কিন্তু আমরা মিসের আগে শুড দিয়ে দিলাম, কারণ আমরা জানি লেস্ট থাকলে সরাসরি সেখানে শুড হয়। 13 নং সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই প্রত্যাশা করতে পারি 13 নং সূত্র থেকে একটি আসবেই, কারণ 13 নং সূত্রে আসলে একটি না, এখানে 3টি অংশ আছে। মজার ব্যাপার হচ্ছে 3টি অংশই কিন্তু দ্যাট দিয়ে, দেখো প্রত্যেকটা সূত্রেই আমি দ্যাট দিয়ে দিয়েছি, তোমার শুধু দ্যাটের সঠিক ব্যাপারটা জানতে পারলেই হয়ে গেল। খুব শর্টকাট করে দিচ্ছি, যদি দ্যাট দিয়ে একটি অংশ চিরন্তন সত্য হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, কারণ আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট মানেই হচ্ছে চিরন্তন সত্য, চিরন্তন সত্য মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ সেটা আগে পাস্ট হোক আর যাই হোক, দ্যাটের একটি অংশ যদি সেটা চিরন্তন সত্য বুঝিয়েই ফেলে তাহলে 100% সেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটই দিতে হবে। এগুলো 1 নম্বর। আমরা অনেক আগে একবার শিখেছিলাম যে অতীতকালে যখন দুটি কাজ হয় তার একটি কাজ যদি আগে হয় তাহলে সেটা পাস্ট পারফেক্ট, এবং একটি কাজ যদি তারপরে হয় তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট। এভাবে ধরে নিতে পারলে তাহলে সেটাও দ্যাট দিয়ে উত্তর হতে পারে, এটা একটা নর্মাল একটা ঘটনা। এটা হচ্ছে দ্যাটের আরেকটা অংশ, অর্থাৎ অতীতকালে দুটি কাজের ভিতরে যেটা বেশি আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, ঠিক তার পরে যেটা ঘটে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, দ্যাট দিয়ে। এছাড়া দ্যাটের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে অতীতকালে যখন দ্যাটটা দ্যাট হিসেবেই বসবে কিন্তু তার অ্যাকশনটা ফিউচার হবে, যখন তার অ্যাকশনটা ফিউচার হবে তখন আমরা ফিউচারের ক্ষেত্রে আমরা জানি উইল বসে, বাট এক্ষেত্রে কিন্তু আমরা উইল বসাচ্ছি না, আমরা এখানে সরাসরি উড বসাচ্ছি, উইলের জায়গায় উড, কারণ একটা অংশ অলরেডি পাস্ট আছে, তাই এখানে উড দিয়ে আমরা বোঝাচ্ছি এটা পাস্ট অ্যাকশনই হওয়ার কথা ছিল। তো প্র্যাকটিস করে ফেলি তাহলে বুঝতে পারবো। এখানে লিখেছে করিম সেড দ্যাট, করিম বলল যে দ্য স্কাই বি ব্লু, করিম বলল যে, এটা কিন্তু অতীত, বাট আকাশটি নীল। এখন আকাশ কিন্তু নীল, এটা চিরন্তন সত্য, করিম এটা গতকাল বলুক আর ভবিষ্যতে 5 বছর পরেই বলুক, আকাশ কিন্তু নীলই থাকবে, তাহলে এই অংশটা কি চিরন্তন সত্য। তাই এখানে বিয়ের জায়গায় আমরা সরাসরি ইজ বসিয়ে দিব, অর্থাৎ এখানে দ্যাটের একটি অংশ আমরা দেখলাম ইজ দিয়ে হলো, অর্থাৎ এটা চিরন্তন সত্য অনুযায়ী এটা পুরাটা আনসার আমরা এভাবে করলাম, চিরন্তন সত্য বলেই আমরা এভাবে করলাম। আচ্ছা, পরের বাক্যে আছে শি এনশিওরড মি দ্যাট শি ফিনিশ হার টাস্ক, সে আমাকে বলল যে সে তার কাজ শেষ করেছে। এখন এটা পুরো ঘটনাটাই কিন্তু অতীত, একটার পর আরেকটা ঘটনা, তাহলে নিশ্চিত করেছে আগে না কাজটি শেষ করেছে আগে, তাহলে অবশ্যই সে কাজটি আগে শেষ করেছে, তাই এই অংশটা যদি পাস্ট হয় পরের অংশটা আমরা দিব পাস্ট পারফেক্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি হ্যাড ফিনিশড, হ্যাড ফিনিশড, অর্থাৎ সরাসরি আমরা এখানে লিখছি হ্যাড ফিনিশড। আচ্ছা, তাহলে পরের বাক্যটায় আমরা কি পাচ্ছি, পরের বাক্যটায় আমরা আবার পাচ্ছি হি সেইড দ্যাট হি স্টার্ট এক্সারসাইজিং ইন নেক্সট মান্থ, হি স্টার্ট এক্সারসাইজিং ইন নেক্সট মান্থ, এটা কিন্তু নেক্সট মান্থ, সে বলল যে সে তার জিম বা ব্যায়াম শুরু করবে পরের মাস থেকে, তার মানে কি এটা ভবিষ্যতের ঘটনা। বাট আমরা জানি সেইডের ক্ষেত্রে অর্থাৎ যখন দ্যাট থাকবে এবং একটি অংশ যখন পাস্ট থাকে তখন কিন্তু এখানে উইল আর বসানো যাবে না, নিয়ম অনুযায়ী এখানে আমাদের বসাতে হবে উড। উড হচ্ছে একটা মডেল, উইল থেকে এসেছে, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। তাহলে আমরা এখানে লিখতে পারি হি সেইড দ্যাট হি উড স্টার্ট এক্সারসাইজিং ইন নেক্সট মান্থ। এভাবেই সাধারণত দ্যাটের 3টি অংশ বসে থাকে। আমরা লাস্ট সূত্রে চলে এসেছি রাইট ফর্ম অফ ভার্বের, এবং রাইট ফর্ম অফ ভার্বস এখানে লাস্ট সূত্রটা হচ্ছে কোনো সেন্টেন্সে যখন ওজন বোঝায় বা সেটা দূরত্ব বোঝায় বা পরিমাপ বোঝায়, সময় বা বয়স ইত্যাদি বোঝায়, এগুলো দেখতে প্লুরাল হলেও বা এগুলো ব্যবহার মানে শব্দগুলো প্লুরালের মতন হলেও আসলে এটার সিঙ্গুলার ভার্বই হয়, কারণ এগুলো বেসিক্যালি
নন কাউন্ট, আমরা জানি নন কাউন্ট বেসিক্যালি সিঙ্গুলারেই ব্যবহার করতে হয়। যেমন উদাহরণ হিসেবে লেখা আছে 500 বিডিটি, আমরা জানি 500 বিডিটি অবশ্যই এটা একটি সংখ্যা না, অবশ্যই 500টা বিডিটি মানে 500টা টাকা। তাহলে ওই হিসেবে কিন্তু সরাসরি এখানে যদিও দেখতে সাবজেক্টটা প্লুরালের মতো, বাট উত্তরটা আসলে কিন্তু 5টাই হবে। কিভাবে হবে? 500 বিডিটি সেন্ড টু ইউর অ্যাকাউন্ট। এখন 500 বিডিটি কি একা একা কখনো যায়? যায় না, নিশ্চয়ই কেউ পাঠিয়েছে, তাই এই অংশটা হচ্ছে প্যাসিভ। তাহলে আমাদের সরাসরি লিখতে হবে সিঙ্গুলার হিসেবে ওয়াজ, এবং এটার পাস্ট ফর্ম হিসেবে আমরা লিখবো হচ্ছে সেন্ট। তোমাদের কাছে খুব বেশি পেইন মনে হলে আমি ডিটেলস তোমাদের এটা বুঝাই দিচ্ছি। 500 বিডিটি একটি অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। 500 বিডিটি একা কখনো যেতে পারে না, এটা কেউ না কেউ পাঠিয়েছে, অর্থাৎ এটা অতীত ঘটনার একটি প্যাসিভ রূপ। আমরা জানি অতীত যখন প্যাসিভ হয় ওই অংশটা ওয়াজ বা ওয়্যার দিয়ে আমাদের ভার্বের থ্রি দিতে হয়, তাই এই অংশটা পাস্ট ফর্মের প্যাসিভ রূপ হয়ে গিয়েছে। পরের বাক্যে আসি। 2 মাইলস, এক না একের অধিক, দেখতে প্লুরাল, বাট এখানে কিন্তু বিয়ের ক্ষেত্রে কিন্তু আমরা আর লিখবো না, আমরা বিয়ের ক্ষেত্রে এখানে ইজি লিখবো। এই জায়গাটা মাথায় রাখলেই হবে। 2 মাইলস ইজ নাথিং ফর মি টু ওয়াক, 2 মাইল আমার জন্য হাঁটা কোনো বিষয়ই না। এই অংশটা এইভাবে বোঝাচ্ছে। তো এই ছিল আজকে রাইট ফর্মস অফ দ্য ভার্বের টোটাল আয়োজন। একটু বড়, একটু লেংদি, তারপর আমি তোমাদের রিকোয়েস্ট করব খুব ভালোভাবে জিনিসগুলো স্টাডি করো, ইনশাল্লাহ তোমাদের খুব কাজে লাগবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।